আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আরটিভির দুপুরের সংবাদে। শুনছিলেন মার্কেন্টাইল ব্যাংক সংবাদ শিরোনাম। আপনাদের সঙ্গে আছি আমি কামরুনাহা রবি। বিশ্বব্যাপী করোনার মহামারীর কারণে দেশের সব শিক্ষা প্রতিষ্ঠানের চলমান ছুটি 2021 সালের 16 জানুয়ারি পর্যন্ত বাড়ানো হয়েছে। তবে কওমি মাদ্রাসা এই ছুটির আওতায় থাকবে না। শিক্ষা মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা এম.এ. খায়ের এই তথ্য নিশ্চিত করেছেন। করোনা রোগী শনাক্তের পর গেল 17 মার্চ থেকে দেশের সব শিক্ষা প্রতিষ্ঠানের দফায় দফায় 19 ডিসেম্বর পর্যন্ত ছুটি বাড়ানো হয়। এদিকে আগামী 31 ডিসেম্বর প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভার্চুয়ালি বই বিতরণ কর্মসূচি উদ্বোধন করবেন। পাসপোর্ট ভিসার মেয়াদ শেষ হলেও 12,000-এর বেশি বিদেশি নাগরিক অবৈধভাবে বাংলাদেশে অবস্থান করছে। এদের অনেকেই সংঘবদ্ধ অপরাধী চক্রের সঙ্গে জড়িত। অনেকে আবার পর্যটক ভিসায় এসে বিভিন্ন প্রতিষ্ঠানে কাজ করছেন, যাদের বেশিরভাগই আবার কর ফাঁকি দিয়ে হুন্ডির মাধ্যমে দেশের টাকা পাচার করছেন। অবৈধ ভিনদেশিদের আটক করে নিজ দেশে ফেরত পাঠাতে সরকার উদ্যোগ নিয়েছে বলেও জানালেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের আইন শৃঙ্খলা সম্পর্কিত মন্ত্রিসভা কমিটির সভাপতি। বিদেশি নাগরিকদের অপরাধ নিয়ে আপিল শাহরিয়ারের ধারাবাহিক রিপোর্টের প্রথম পর্ব দেখুন আজ। ব্যবসা বাণিজ্যের অনুকূল পরিবেশ ও প্রাকৃতিক সৌন্দর্যের অপরূপ লীলাভূমি হওয়ায় বিশ্বের কাছে গুরুত্ব বাড়ছে বাংলাদেশের। এতে ব্যবসা ও পর্যটন ভিসা নিয়ে বিভিন্ন দেশের নাগরিকরা আসছেন দেশে। নিয়ম অনুযায়ী পাসপোর্ট ভিসার মেয়াদ শেষ হওয়ার আগে নিজ নিজ দেশে ফেরার কথা থাকলেও অনেকে ফেরেননি। গোয়েন্দা তথ্য অনুযায়ী এ সংখ্যা 12,500। অবৈধভাবে বসবাসকারী এসব বিদেশির অনেকেই মাদক, অস্ত্র, চোরাচালান, প্রতারণা সহ নানা অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িয়ে গেছেন। মাঝে মধ্যেই গ্রেপ্তার হয়ে খবরের শিরোনামও হচ্ছেন অনেকে। আমরা যদি বিদেশে যাই, আমরা যদি অবৈধভাবে থাকি, আমাদেরকে কিন্তু বিভিন্ন সিস্টেমে লকডাউন করে রাখা হয়, যাতে এই তাকে ইমিডিয়েট রিপেট্রিশনের সব জায়গা থেকে চেক অ্যান্ড ব্যালেন্স করে তাকে ফেরত পাঠানো। কিন্তু এরা এখানে আসবে, আমাদের যারা দেশি যারা এই অপরাধ চক্রের সঙ্গে সঙ্গী, তারাই তাদেরকে প্রোটেকশন দিচ্ছে এবং এই ক্রিমিনাল অ্যাক্টিভিটির মধ্যে তারা নিজেরাও কিন্তু পার্টিসিপেট করছে। বিদেশিদের খোঁজখবর রাখতে সংশ্লিষ্ট দপ্তরের উদাসীনতায় অপরাধীরা নিরাপদ আশ্রয় হিসেবে বাংলাদেশকে বেছে নিচ্ছে বলে মনে করেন অপরাধ বিজ্ঞান নিয়ে কাজ করা এই শিক্ষক। কোনো ফরেনার ঢুকে তখন কিন্তু তাকে আসলে রিপোর্ট করতে হয় নিকটস্থ পুলিশ স্টেশনে, কিন্তু আমাদের দেশে আসলে বর্তমানে এই ব্যবস্থাটি নেই। এবং একই সাথে যে কাদের পাসপোর্টের আসলে ভ্যালিডিটি নেই অথবা কাদের ভিসার ভ্যালিডিটি নেই বা ভিসার ভ্যালিডিটি কতদিন, সেটাও কিন্তু আসলে ফলো আপ করার জন্য কোনো কম্প্রিহেন্সিভ প্রসিজিওর নেই। এবং একই সাথে দেখা যাচ্ছে যে অনেকে পোর্ট এন্ট্রি ভিসা নিয়ে ঢুকলেও ভিসা শেষ হয়ে যাওয়ার পরও তারা অবস্থান করছে এবং বিভিন্নভাবে এই অপরাধগুলোর সাথে যুক্ত হচ্ছে। এদিকে গেল বছরের নভেম্বরেই অবৈধ বিদেশিদের আটক ও নিজ নিজ দেশে ফেরত পাঠানোর সিদ্ধান্ত হয়েছে বলে জানালেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের আইন শৃঙ্খলা সম্পর্কিত মন্ত্রিসভা কমিটির সভাপতি। একটা নির্ধারিত স্থানে রাখা এবং তাদের যদি টাকা পয়সা না থাকে, আর্থিক দিক দিয়ে যারা সংকটে থাকে, তাহলে সরকারের খরচে তাদের দেশের টিকিট কেটে তাদের সেই দেশে পাঠিয়ে দাও। ডিটেনশন ঠিক সেন্টার আমরা করতেছি না, আমরা বলতেছি যে এক জায়গায় আমরা রাখবো। তো টঙ্গীতে বা হাজি ক্যাম্পে সাময়িকভাবে রাখা যায় কিনা অথবা বিকল্প কোনো জায়গায় পাওয়া যায় কিনা, অল্প দিনের মধ্যে আমরা এটা করব। অবৈধ বিদেশিদের খুঁজে বের করতে স্বরাষ্ট্র মন্ত্রণালয় তৎপর আছে বলে জানান তিনি। আপিল শাহরিয়ার, আরটিভি, ঢাকা। রাজধানীর গুলিস্তানে ফুলবাড়িয়া সুপারমার্কেট 2-এ অবৈধ ও বৈধ দোকানের হিসেবেও ভেজাল। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন বলছে অবৈধ দোকান 911টি, আর ব্যবসায়ীদের হিসেবে এই সংখ্যা 1450টি। তবে বাস্তবে এই সংখ্যা 1800-র বেশি বলে জানা গেছে। 1450টি দোকান থেকে প্রায় 654 কোটি টাকা লুটে নেয়ার অভিযোগ সাবেক মেয়র ও মার্কেট কমিটির নেতাদের বিরুদ্ধে। অভিযুক্তদের দাবি, তাদের কাঁধে বন্দুক রেখে স্বীকার করছেন সাইদ খোকন। এআর বাদলের রিপোর্টে থাকছে বিস্তারিত। আমরা পর্যায়ক্রমে সবগুলো আমরা ব্যবস্থা নিচ্ছি, কোনোটাই আমরা ছাড় দিচ্ছি না। এরই মাঝে আমরা একটি মার্কেটে, আপনারা কিছুদিন পরে জানতে পারবেন, একটি
মার্কেটে যে অবৈধ দোকান করা হয়েছে সেগুলো উচ্ছেদের কার্যক্রম নিয়েছে, উচ্ছেদ আরম্ভ হবে। তার এমন বক্তব্যের পরই দুর্নীতিবাজদের ভেতরে কাঁপুনি শুরু হয়। ফুলবাড়িয়া সুপারমার্কেট 2-এ দুর্নীতির কালো বেড়াল তাড়াতে বর্তমান মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস শুদ্ধি অভিযান শুরু করেন। তার ধারাবাহিকতায় উচ্ছেদ অভিযান শুরু হয়। সিটি কর্পোরেশনের পক্ষ থেকে বলা হয় অবৈধ দোকান সংখ্যা 911টি। ব্যবসায়ীরা জানান এ সংখ্যা 1800-র ওপরে। তাদের প্রাথমিক হিসেবে সিটি কর্পোরেশনের দুর্নীতিবাজ কর্মকর্তারা 1450টি দোকান থেকে প্রায় 694 কোটি টাকা জোর করে আদায় করে নিজেদের মধ্যে ভাগ বাটোয়ারা করে নিয়েছেন। যেগুলি ছোট খাটো একবারে ছোট একটা মানুষ বইতে পারে এরকম, এগুলি 3 লাখ লয়ে লইছে, 4 লাখ লয়ে লইছে। আবার আউটসাইডে সিঁড়ির মধ্যে 2 পাশে 2টা, মাঝখানে একটা, 3টা করছে। পিছন সাইডে 3টার টাকা লয়ে লইছে। 3টা কিন্তু সিটি কর্পোরেশনের 911টার মধ্যে নাই। সাবেক মেয়র একটা পার্সেন্টেজের উপরে দেওয়ারে দিছিল। রাজধানীর গুলিস্তানে সিটি প্লাজা বা ব্লক এ, নগর প্লাজা বা ব্লক বি ও জাকের সুপারমার্কেট বা ব্লক সি, এই 3টি মার্কেট মিলিয়েই হলো ফুলবাড়িয়া সুপারমার্কেট 2। সাহেবগণ আমাকে যেভাবে প্রেসার দিয়া আমার ঘাড়ের উপরে বন্দুক রাখা যেভাবে মানুষের থেকে টাকা নিছে, সে আমাকে ডাইনও যেতে দেয় নাই, পায়েও যেতে দেয়। দুদকের থেকে যদি আরো বড় কোনো সংস্থা থাকে তারও সহযোগিতা আমি চাই, যে আমার এই চেকের তদন্ত করা, এই চেকগুলির টাকা কার পকেটে গেছে। যারা এই কাজটা করতে গিয়ে আজকে জনসম্মুখে আপনার তাদের চরিত্র, তাদের চেহারা উন্মোচিত হয়েছে, সেটাকে রক্ষা করার জন্য আমাকে অভিযুক্ত করছে। হিসেব বলছে সিটি প্লাজা বা ব্লক এ এর মার্কেটের সামনে, পেছনে, উপরে, ভেতরে ও গলিতে 50টি পিলার দোকান 5 লাখ টাকা করে 2,50,00,000 টাকা। 100টি পকেট দোকান থেকে 10 লাখ টাকা করে 10 কোটি, 120টি এক শাটার দোকান থেকে 15 লাখ টাকা করে 18 কোটি, 90টি 2 শাটার দোকান থেকে 20 লাখ টাকা করে 18 কোটি, 90টি 500 SKF দোকান থেকে 25 লাখ টাকা করে 22 কোটি 50 লাখ, 20টি মেগা ফ্লোর থেকে 40 লাখ টাকা করে 80 কোটি টাকা আদায় করা হয়। মোট দোকান সংখ্যা 470টি ও টাকার পরিমাণ 779 কোটি। নগর প্লাজা বা ব্লক বিতেও দোকান সংখ্যা 470টি এবং টাকার পরিমাণও 79 কোটি। কিন্তু জাকের সুপারমার্কেট বা সি ব্লকের মার্কেটের সামনে, পেছনে, উপরে, অভ্যন্তরে ও গলিতে আনুমানিক মোট দোকান সংখ্যা 510টি। 3টি মার্কেটে মোট অবৈধ দোকান সংখ্যা 750 এবং এসব দোকান থেকে কয়েক ধাপে হাতিয়ে নেওয়া হয়েছে 694 কোটি টাকা। এভাবে সরকারি টাকা লুটকারীদের বিচার চেয়েছেন ভুক্তভোগী সহ সবাই। আর বাদল, RTV, ঢাকা। এবার কুষ্টিয়ার কুমারখালী উপজেলার কয়া মহাবিদ্যালয়ে স্থাপিত বিপ্লবী বাঘা যতীনের ভাস্কর্য ভাঙচুর করেছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার রাতে এই ঘটনা ঘটে। সকালে ঘটনাস্থল পরিদর্শন করেন কুমারখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা এবং অতিরিক্ত পুলিশ সুপার সহ যতীন স্মৃতি পরিষদের সদস্যরা। এই সময় অতিরিক্ত পুলিশ সুপার আতিকুল ইসলাম আতিক জানান, ঘটনার তদন্ত করা হচ্ছে, দ্রুতই দুর্বৃত্তদের আইনের আওতায় আনা হবে বলে জানান তিনি। বাঘা যতীন কুষ্টিয়ায় তার নানা বাড়িতে 1888 সালের 8ই ডিসেম্বর জন্মগ্রহণ করেন। নিশ্চিত মৃত্যু জেনেও 1915 সালের 9ই সেপ্টেম্বর ভারতের বালেশ্বরে মাত্র 4 জন যোদ্ধা নিয়ে বিশাল ব্রিটিশ সৈন্যদের বিরুদ্ধে সম্মুখ যুদ্ধ করেন তিনি। 2016 সালে কয়া মহাবিদ্যালয় তার নামে নামকরণ করা হয়। একই বছর সেখানে তার এই ভাস্কর্যটি নির্মাণ করা হয়। আছে কথা বলেছি এবং আমরা তদন্ত কাজ শুরু করেছি। এটা নিয়ে কাজ চলছে। ইনশাল্লাহ আমাদের যা অর্জন থাকে এই বিষয়ে আমরা টাইম টু টাইম আপনাদেরকে জানাই। দর্শক, কুষ্টিয়া থেকে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী শেখ হাসান বেলাল। বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙার কয়েকদিনের মাথায় বাঘা যতীনের ভাস্কর্য ভাঙচুর করা হলো। ভাস্কর্যের উপর দুর্বৃত্তদের আক্রোশ কী কারণে হতে পারে? আসলে আপনি যেমনটি বলছিলেন যে কুষ্টিয়ায় কিন্তু বঙ্গবন্ধুর ভাস্কর্যে যে ভাঙচুর হয়, তারপরে আরও একটি ভাস্কর্যে ভাঙচুর হয়েছে। আমি এখন যেখানে দাঁড়িয়ে আছি কুষ্টিয়ার কুমারখালী উপজেলার কয়া ইউনিয়নের
এখানেই বাঘা যতীনের আসলে নানি বাড়ি, এখানে তিনি জন্মগ্রহণ করেছিলেন এবং এখানেই তিনি বেড়ে উঠেছিলেন। ব্রিটিশ বিরোধী বিপ্লবী এই বাঘা যতীনের 2016 সালে এখানে একটি ভাস্কর্য নির্মাণ করা হয়। সেই ভাস্কর্য গেল রাতে ভাঙচুর হয়েছে এবং এখানে পুলিশ সুপার এসেছিলেন। পুলিশ সুপার ইসলাম তানভীর আরাফাত আমাকে বলেছিলেন যে গত 5 ডিসেম্বর বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙার ঘটনার পরে আসলে ঘোষণা দেওয়া হয়েছিল কুষ্টিয়ায় যেই সব জায়গায় যে কোনো ধরনের ভাস্কর্য আসে সেই ভাস্কর্যগুলো নিরাপত্তা রক্ষার জন্য সেখানে সিসি ক্যামেরা বসানো এবং স্ব জায়গায় থেকে তারা নিরাপত্তা ব্যবস্থা করবেন, তারা না পারলে পুলিশ এই নিরাপত্তা ব্যবস্থা করবেন। তিনি জানিয়েছেন আসলে এই মহাবিদ্যালয় যেখানে এই ভাস্কর্যটি নির্মাণ হয়েছে সেখানে কিন্তু তারা এই কলেজ কর্তৃপক্ষ কিন্তু পুলিশকে জানায়নি যে এখানে একটি ভাস্কর্য রয়েছে এবং তারা নিজেরাও এখানে নিরাপত্তার কোনো ব্যবস্থা করেনি। আমি স্থানীয়দের সাথে কথা বলেছি, এই জায়গাটি কিন্তু রাত্রে অন্ধকারে থাকে এবং এখানে রাত্রিকালীন যিনি পাহারা দেন তিনিও কিন্তু বিষয়টি দেখেননি এবং স্থানীয়রা কিন্তু বলছেন যে ভাস্কর্যটি আসলে রক্ষার জন্য জরুরি পদক্ষেপ নেওয়া দরকার ছিল। তারা কিন্তু এ ব্যাপারে ক্ষোভ প্রকাশ করেছেন। তারা বলছেন এই বাঘা যতীন আসলে 2015 সালে যখন ব্রিটিশ বিরোধী আন্দোলন চলছিল তখন কিন্তু মৃত্যু নিশ্চিত জেনেও তিনি মাত্র 4 জন সৈন্য নিয়ে ব্রিটিশ বিরোধী যে বিশাল সৈন্যবাহিনী তাদের বিরুদ্ধে কিন্তু সম্মুখ সমরে সশস্ত্র যুদ্ধ করেছিলেন এবং বেলাল, ধন্যবাদ আপনাকে। দর্শক, এতক্ষণ শেখ হাসান বেলাল জানাচ্ছিলেন কুষ্টিয়া থেকে। চলে যাচ্ছি পরবর্তী সংবাদে। আমন মৌসুমে নতুন ধান উঠেছে, বাজারে বাড়ছে চালের সরবরাহ। তারপরে গেল কয়েকদিনে 2 দফায় প্রায় সব ধরনের চালের দাম কেজিতে বেড়েছে 5 থেকে 10 টাকা। সরবরাহ বাড়লেও বাড়তি শীতের মৌসুমি সবজির দাম নতুন করে 5 টাকা বেড়ে দেশি পুরাতন আলু 45 এবং নতুন আলু 50 টাকায় বিক্রি হচ্ছে। এদিকে 10 টাকা করে বেড়েছে সয়াবিন তেল ও পেঁয়াজের দাম। বিস্তারিত দেখুন সেলিম মালিকের রিপোর্টে। কেজিতে বাড়ছে মনে করেন যে 8 থেকে 10 টাকা প্রতিটা চাইলেই। লাগামহীন চালের বাজার, আমনের ফলনে বাজার ভরপুর চাল, তবে দাম কমার লক্ষণ নেই। বরং কয়েকদিনের ব্যবধানে 2 দফায় 5 থেকে 10 টাকা বেড়ে মিনিকেট বিক্রি হচ্ছে 62 টাকায়, বিয়ার 28 52 ও নাজিরশাইল চাল বিক্রি হচ্ছে 65 টাকায়। প্রত্যেকটা চালে 5 টাকা 7 টাকা করে বেশি। এখন ভরপুর সিজন, কিন্তু অগ্রহায়ণ মাস, নাজিরশাল, স্বর্ণা, গুটি, তারপরে হলো কাটারি বুক, এগুলো এই সিজনের চাল। এই সিজনের চালও কিন্তু বাজারে আসে না, তার সব মাল আমদানি আছে, মিলগেটে স্টপ রেখে দিচ্ছে, বাজারে আসতেছে না। আমদানি সরকার করে নাই, আমদানি করতে হয়তো বা সরকার ব্যর্থ হয়েছে। এই কারণে যে মেলারা সিন্ডিকেট করে মনে করেন যে চালের দামটা উদ্যোগে দিয়েছে। স্বার্থের বাইরে গেছে। আমাদের সরকার তো বেতন বাড়াই দিতেছে না, সরকার কি এগুলো দেখে না? চলতি সপ্তাহে কিছুটা বেড়েছে শীতকালীন সবজির দাম। কেজি প্রতি প্রায় সব ধরনের সবজিতে বেড়েছে 5 থেকে 20 টাকা। চিচিঙ্গা, ঝিঙ্গা 40, মরিচের কেজি বাড়ছে 20 টাকা, ফুলকপি 2টা 30 টাকা বিক্রি করছি, এই সপ্তাহ 2টা 40 টাকা। শসা আসিন গত সপ্তাহ 30 টাকা, এই সপ্তাহ হইল 40 টাকা। গাজর বেচছি গত সপ্তাহ 30-35, এই সপ্তাহ 10 টাকায় বাইরে গেছে। ফের ঊর্ধ্বমুখী সয়াবিন তেলের দাম। আগে ছিল আপনার পার লিটার 100 টাকা 102 টাকা, এখন এই সপ্তাহে আপনার 115 টাকা 116 টাকা বিক্রি করতে হয়। রূপসাদা যেটা 550 টাকা, 50 টাকা বাড়ছে, পার লিটার 10 টাকা। 5 টাকা বেড়ে দেশি আলু বিক্রি হচ্ছে 45 টাকায়, আর নতুন আলু 50 টাকা। গত সপ্তাহে নতুন আলু ছিল আপনার 45 টাকা কেজি, এই সপ্তাহে 50 টাকা কেজি। পুরান আলু আপনার গত সপ্তাহে ছিল 40 টাকা কেজি, এই সপ্তাহে 5 টাকা বৃদ্ধি হয়ে 45 টাকা কেজি বেচতেছে। এখন বেড়েছে পেঁয়াজের দামও। কেজি প্রতি 10 টাকা বেড়ে দেশি পেঁয়াজ বিক্রি হচ্ছে 70 টাকা ও মরিকাটা পেঁয়াজ 60 টাকা। পেঁয়াজ আপনার নতুন মরিকাটা পেঁয়াজ হলো আপনার 60 টাকা বেচতেছি, আর পুরানটা বিক্রি হতে 70 টাকা। আর চায়না পেঁয়াজ গত সপ্তাহে ছিল আপনার 30 টাকা, এই সপ্তাহে বিক্রি হতে 40 টাকা, 10 টাকা কেজিতে বৃদ্ধি পাইছে। ফের চড়া ইলিশের দর সপ্তাহের ব্যবধানে বেড়েছে প্রায় 100 টাকা, তবে দাম স্বাভাবিক অন্যান্য মাছের। বাজারে আগের দামে বিক্রি হচ্ছে গরু ও খাসির মাংস। সেলিম মালিক, RTV, ঢাকা। বাংলাদেশ ও ভারতের মধ্যে আস্থার সম্পর্কই জানান দিল দুই দেশের প্রধানমন্ত্রী পর্যায়ের ভার্চুয়াল বৈঠক। আস্থার এই সম্পর্কে অর্থনৈতিক কূটনীতিতে জোর দিল ভবিষ্যতে সম্পর্ক আরও গাঢ় হবে বলে মনে করেন পররাষ্ট্র বিশেষজ্ঞরা। যদিও অমীমাংসিত ইস্যুগুলো, বিশেষ করে পানির ন্যায্য হিস্যার বিষয়ে সহসায় কোনো সমাধান দেখছেন না তারা। মুক্তা মাহমুদের রিপোর্ট। এক্সেলেন্সি, মুজিব বর্ষ উপলক্ষে গেল মার্চে বাংলাদেশ সফরে আসার কথা ছিল ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। কোভিড পরিস্থিতিতে সফর বাতিল হলে বৃহস্পতিবার ভার্চুয়ালি বৈঠক করেন দুই দেশের প্রধানমন্ত্রী। একটি স্বাধীন জাতি হিসেবে বাংলাদেশ, দুই সরকার প্রধানের এমন বৈঠককে ভবিষ্যৎ সম্পর্কের গতি প্রকৃতি নির্ধারণের পুনর্মূল্যায়ন হিসেবে দেখছেন আন্তর্জাতিক সম্পর্কের
বিশ্লেষকরা। তারা বলছেন পারস্পরিক সম্পর্কের গতানুগতিক বিষয়গুলোর বাইরে এবারের বৈঠকে অর্থনৈতিক সহযোগিতা গুরুত্ব পেয়েছে। মার্কেট বা অর্থনীতি কেন্দ্র করে এক ধরনের পররাষ্ট্রনীতি তৈরি হচ্ছে, তা বাংলাদেশ এবং ভারতের জন্য মঙ্গল। অর্থনীতি কেন্দ্রিক পররাষ্ট্রনীতি যদি পরিচালিত হয়, দুই দেশের মধ্যে সম্পর্ক স্থিতিশীল সবসময় থাকবে। দুই দেশের লাভালাভের বিষয়টি যেন সুষম হয় সেটি নিশ্চিত করার তাগিদও ছিল সাবেক এই কূটনীতিকের কথায়। এই ব্যবসা বাণিজ্যের সম্পর্কটা যাতে সুষম হয়, অর্থনৈতিকভাবে মঙ্গলজনক, সেই বিষয়টার প্রতি বিশেষভাবে খেয়াল রাখতে হবে। পাশাপাশি বরাবর প্রতিশ্রুতির পরও সীমান্ত হত্যা বন্ধ না হওয়া এবং পানি ভাগাভাগির বিষয়টি স্পষ্ট না করায় কথায় কিছুটা হতাশও ঝরল। পানির যে বিষয়টি আছে সেটি বরাবরই অমীমাংসিত রয়ে গেছে, এবং এই বিষয়ে যে খুব সহসা কোনো একটা সুরাহা আসবে সেটা আমরা ভাবতে পারি না। আমাদের বিশেষ মনোযোগ আছে, যেমন ধরেন পানি বন্টন বিষয়টা, সীমান্ত হত্যার বন্ধের ব্যাপারে তারা ইতিবাচক আওয়াজ শুনেছি, কিন্তু সেটা খুব শক্ত অবস্থান বা প্রতিশ্রুতি সেটা আমরা দেখিনি। এখন বাংলাদেশ ভারতের সম্পর্ককে আরো গতিশীল করতে জ্বালানি, পানি ব্যবস্থাপনার মতো বিষয়গুলোর বহুমুখীকরণ নিয়ে দুদেশ ভাবতে পারে বলেও মনে করেন তিনি। মুক্তা মাহমুদ, RTV, ঢাকা। রক্ত যখন দিয়েছি, রক্ত আরো দেব, এদেশের মানুষকে মুক্ত করে ছাড়বো ইনশাআল্লাহ। জয় বাংলা। আজ 18 ডিসেম্বর 1971 সালের এই দিনে রাজশাহী শত্রুমুক্ত হয়। 16 ডিসেম্বর বিজয় এলেও রাজশাহীবাসী বিজয়ের স্বাদ পায় 18 ডিসেম্বরে। 49 বছর আগে 55,000 বর্গমাইলের এই দেশ উদিত হয়েছিল নতুন সূর্য। নাগপাশ মুক্ত হয়েছিল পাকিস্তানি বাহিনীর। রাজশাহীর ঐতিহাসিক মাদ্রাসা মাঠে স্বাধীন বাংলার পতাকা তোলেন লালগোলা সাবসেক্টর কমান্ডার মেজর গিয়াস উদ্দিন আহমেদ চৌধুরী। হবিগঞ্জে সড়ক দুর্ঘটনায় এক চিকিৎসক সহ 2 জন নিহত হয়েছেন। এ সময় আহত হন আরও 3 জন। বেলা 11টার দিকে শায়েস্তাগঞ্জ হবিগঞ্জ বাইপাস সড়কের কলিমনগর এলাকায় পিকআপ, সিএনজি, অটোরিকশা ও ইজি বাইকের ত্রিমুখী সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে মারা যান 2 জন। নিহত চিকিৎসকের নাম দীপঙ্কর পোদ্দার, তার বাড়ি জেলার মাধবপুরে। অন্যজনের পরিচয় এখনও জানা যায়নি। আহতদের উদ্ধার করে জেলা সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়েছে। শীতে দুর্ভোগ বেড়েছে উত্তরাঞ্চল সহ দেশের বিভিন্ন স্থানের মানুষের। ভোর 6টায় 9.2 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে পঞ্চগড়ের তেঁতুলিয়ায়। কুড়িগ্রামে ভোর 6টায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 10 ডিগ্রি সেলসিয়াস। এতে ছিন্নমূল ও দরিদ্ররা শীতবস্ত্রের অভাবে কষ্ট পাচ্ছেন। শিশু ও বৃদ্ধরা আক্রান্ত হচ্ছে শীতজনিত নানা রোগে। চুয়াডাঙ্গায় ঘন কুয়াশায় ক্ষতির মুখে মাঠের ফসল। টাঙ্গাইলে কুয়াশার কারণে নষ্ট হয়ে যাচ্ছে সবজি ও ধানের বীজতলা। বঙ্গবন্ধু টি-20 কাপের ফাইনালে আজ চট্টগ্রামের বিপক্ষে লড়বে খুলনা। মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে খেলা শুরু হবে বিকেল 4:30টায়। 2 দলেরই চোখ শিরোপায়। বিস্তারিত জানাচ্ছেন মহমিন রোহন। চ্যাম্পিয়ন হতে পারাটা সবসময়ই মর্যাদার, হোক সেটা আন্তর্জাতিক কিংবা ঘরোয়া টুর্নামেন্ট। তাই বঙ্গবন্ধু টি-20 কাপের শিরোপা লড়াইয়ের যুদ্ধে মাঠে নামার আগে কঠোর অনুশীলনে চট্টগ্রাম ও খুলনা। আসরে দারুণ নৈপুণ্য দেখিয়েছে প্রথম পর্বের টেবিল টপার তারুণ্য নির্ভর চট্টগ্রাম। ব্যাট হাতে দারুণ ফর্মে রয়েছেন লিটন সৌম্যরা, আর বল হাতে সর্বোচ্চ 21 উইকেট নিয়েছেন মুস্তাফিজ। তবে জয়ের ব্যাপারে অধিনায়কত্বকে গুরুত্ব দিচ্ছেন কোচ সালাউদ্দিন। আমার প্লেয়াররাও কিন্তু বুঝতে পারছে যে আসলে মিটনের মাথা খুবই ভালো, এবং সেই সাথে আমি বলবো লিটনেরও প্রশংসা অনেক করতে হবে। তারা 2 জন মাঠে ছিল বলে আমাদের ছেলেদের জন্য অনেক সুবিধা হয়েছে, অনেক ডিসিশন নেওয়ার সুবিধা হয়েছে। অভিজ্ঞতার বিচারে বেশ এগিয়ে খুলনা। দলটার নেতৃত্বে ক্যাপ্টেন কুল মাহমুদুল্লাহ, রয়েছেন জহুরুল, এনামুল, ইমরুলদের মতো অভিজ্ঞ ব্যাটসম্যান। তবে দলকে ফাইনালে তুলে পারিবারিক কারণে যুক্তরাষ্ট্রে চলে গেছেন সাকিব আল হাসান। ফাইনালে বিশ্বসেরা অলরাউন্ডারের অভাব অপূরণীয় হলেও মাঝপথে মাশরাফিকে পাওয়াটা সৌভাগ্য মনে করেন অধিনায়ক। হি ইজ দ্য মোস্ট সাকসেসফুল ক্যাপ্টেন ইন আওয়ার ক্রিকেট হিস্ট্রি। 4টা বিপিএল ট্রফি ওনার আন্ডারে, 4টা ফাইনাল খেলেছেন। তো ওনার এক্সপিরিয়েন্স অবশ্যই ডাজ ম্যাটার, এবং সেটা আমাদের টিমের জন্য অনেক লাভবান। সো উই আর লাকি টু হ্যাভ হিম। প্রথম পর্বের 2 দেখায় একটি করে ম্যাচ জিতেছে উভয় দল।
মমিন রোহন, RTV, ঢাকা। দর্শক, করোনা ভাইরাস নিয়ে আতঙ্কিত হবেন না, সতর্ক হন, নিজে পরিচ্ছন্ন থাকুন, মাস্ক পরুন, অন্যকে সচেতন করুন। এই সংকট মুহূর্তে প্রয়োজনীয় সব তথ্য নিয়ে আপনাদের পাশে আছে RTV। দুপুরের সংবাদ এই পর্যন্তই। RTV সবশেষ সংবাদ জানতে যে কোনো মোবাইল ফোন থেকে 2414 নম্বরে ডায়াল করুন। আর মোবাইল ফোনে সংবাদ দেখতে অ্যাপ স্টোর, গুগল প্লে বা উইন্ডোজ স্টোর থেকে ডাউনলোড করুন RTV অ্যাপস। এছাড়াও তাৎক্ষণিক ও বিনোদন সংবাদ জানতে বিশ্বের যে কোনো প্রান্ত থেকে ভিজিট করুন rtvonline.com, facebook.com/rtvonline এবং youtube.com/rtvdigitals। এখন থেকে RTV সব বিনোদনমূলক অনুষ্ঠান দেখতে পারবেন RTV প্লাসে। ধন্যবাদ সবাইকে।